আচ্ছা, আমরা আগের দিন যেটা দেখেছিলাম হচ্ছে শেষ, যে স্পর্শজনিত বল আর ক্ষেত্রজনিত বল বলতে কি বোঝায়, এবং আমরা সেই দেখেছিলাম যে ক্রিয়ার প্রতিক্রিয়া সবসময় থাকে। একটা যে কোনো যদি আমার ক্রিয়া থাকে সেখানে আমার একটা নিশ্চয়ই বিপরীত প্রতিক্রিয়া থাকবে, যেটা আমায় নিউটনের তৃতীয় সূত্র বলেছিল। এইবার এখানে একটা জিনিস বোঝার আছে, সবসময় ক্রিয়া প্রতিক্রিয়া যে আমি বলেছিলাম, ক্রিয়া একটা আছে আর একটা সাথে সাথে ইকুয়ালস টু বিপরীত প্রতিক্রিয়া থাকবে। তার জন্য প্রত্যেকটা ক্রিয়ার জন্য একটা বিপরীত প্রতিক্রিয়া থাকবে। এইবার প্রশ্নটা হচ্ছে, আমাকে ধরে নিলাম যে ক্রিয়ার ফলে একটা, আমি দেখেছিলাম যে আমি একটা বল প্রয়োগ করলে তার উল্টো একটা বল প্রয়োগ হচ্ছিল আমার উপর। কোনো একটা দেয়ালে আমি হয়তো ধাক্কা দিচ্ছি, তাহলে আমার দেয়ালটা আমাকে আবার ধাক্কা দেবে অ্যাকচুয়ালি। তাহলে এরকম হলে তো তাহলে কোনো রকম বস্তুকে আমি তো নড়াচড়া করতেই পারবো না। আচ্ছা, একটা উদাহরণ নিয়ে দেখি, তাহলে কিছুটা আইডিয়া পাওয়া যাবে। যেটা হচ্ছে যে ধরে নিই যে এরকম একটা নৌকা আছে, এবার নৌকাটা জলে রয়েছে। এবার আমি এখানে বসে আছি, ঠিক আছে, বসে আমি এখান থেকে চালাচ্ছি, হালটা চালাচ্ছি। এইবার আমি যখন হয়তো হালটা পিছনের দিকে চালালাম, ঠিক আছে, তো অর্থাৎ আমি জলে পিছনের দিকে বল প্রয়োগ করলাম। জল কিন্তু নৌকাটার উপর বল প্রয়োগ করবে তখন সামনের দিকে, তাই তো? অর্থাৎ আমি কিন্তু তার মানে অ্যাকচুয়ালি ক্রিয়াটা যার উপর হচ্ছে, ক্রিয়া মানে আমি তো দেখেছিলাম ক্রিয়া প্রতিক্রিয়া হওয়ার জন্য দুটো বস্তু দরকার, যে একজন ক্রিয়া করবে আর আরেকজন প্রতিক্রিয়া করবে। এবার একজন যখন ক্রিয়াটা করছে অন্যজনের উপর, তখন অন্যজন আবার এই প্রথম জনের উপর, অর্থাৎ যে ক্রিয়াটা করেছে তার উপর প্রতিক্রিয়াটা করছে। অর্থাৎ এমন নয় যে আমি যার উপর ক্রিয়া করছি তার উপরই প্রতিক্রিয়া হচ্ছে। আমি জলের উপর ক্রিয়া করলাম, অর্থাৎ হচ্ছে আমি এই জলটাকে পিছনের দিকে ঠেললে জল কিন্তু ধাক্কাটা নৌকা বা আমাকে দেবে, জল কিন্তু নিজের উপর দেবে না। কারণ নিজের উপর যদি দিত তাহলে কি হতো, এই দিকে একটা বল আবার আরেকটা বল এই দিকে হয়তো হতো কি, তাহলে সেটা বেসিক্যালি কোনো মানে কোনো স্মরণই হতো না, জলটাও নড়তো না। কারণ জলটাতে এই দিকে একটা বল প্রয়োগ হতো আর তার উল্টো দিকেও একটা বল প্রয়োগ হতো, কিন্তু সেটা তো হয় না। জল অ্যাকচুয়ালি আমার উপর দিচ্ছে, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটো আলাদা বস্তুর উপর হয়, মানে একজন আরেকজনের উপর করে। ওই কারণে আমার সব স্মরণ হয়, যেমন হচ্ছে যে আমি এই পিছন দিকে জলটাকে ঠেললে নৌকাটা সামনের দিকে এগিয়ে চলে যাবে। এবার ওই কারণে আমি বুঝতে পারি যে স্মরণ বা যে কোনো কিছু হয় এরকমভাবে। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একে অপরকে প্রতিমিত করে না, কারণ একে অপরে আলাদা আলাদা বস্তুর উপর এগুলো কাজ করে। একজনের উপর ক্রিয়াটা কাজ করলে অন্যজনের উপর প্রতিক্রিয়াটা কাজ করবে। একই জনের উপর হলে এটা তখন প্রতিমিত করে দিত। একই জনের উপর দুটো দিকে যদি বল প্রয়োগ হতো তাহলে সে তার মুভমেন্ট হতো না কোনো। একই জনের উপর হয়তো আমি এইদিকে বল প্রয়োগ হচ্ছে আবার এইদিকে বল প্রয়োগ হচ্ছে, কিন্তু আলাদা আলাদা জনের উপর হচ্ছে, এর জন্য দুজনেই মুভ করবে। ঠিক আছে, এইবার একটা সহজ উদাহরণ হচ্ছে আনুভূমিক তলে হাঁটা। আনুভূমিক তলে হাঁটাটা কি হয়? আনুভূমিক তলে বা মানে যে কোনো জায়গায় যখন আমরা হাঁটি, আমরা সাধারণত আমরা যখন হাঁটছি, আমি ধরে নিচ্ছি এরকম একটা তল রয়েছে। এবার আমি যখন হাঁটছি আমি সাধারণত এরকম পাটা আমার থাকে, একটা পা দিয়ে আমি পিছন দিকে ঠেল মারি আর একটা পাকে সামনে বাড়িয়ে দিই, তাই তো? এবার এই যে পিছনের পাটা কি করছে, মাটিটাকে অ্যাকচুয়ালি ঠেলছে, মাটিটাকে নিচের দিকে ঠেলছে ধরে নিয়ে একটা ফোর্স দিয়ে, অর্থাৎ এটা ক্রিয়া করলো। এবার আমি কিন্তু এগোচ্ছি পায়ের এই ঠেলাটার জন্য নয়, তার বদলে মাটি আমাকে আবার ঠেলে দেবে সামনের দিকে। ঠিক আছে, আমি মাটিকে পায়ে করে ঠেললাম, কিন্তু এই পায়ের ঠেলার জন্য আমি এগোলাম না,
পায়ের ঠেলার বদলে, এই ক্রিয়াটার বদলে প্রতিক্রিয়া করলো হচ্ছে মাটি আমার উপর উল্টো দিকে, একদম বিপরীতমুখী, এবং সেইটার ফলে এই ক্রিয়ার উল্টো দিকের বিপরীত যে প্রতিক্রিয়া, সেটা আমাকে হাঁটতে সাহায্য করছে। এইটা হচ্ছে প্রতিক্রিয়া উপরের দিকে। তাহলে আমি বুঝতে পারছি আমি অ্যাকচুয়ালি মাটিতে ধাক্কাটা এই কারণে মারি যাতে মাটি আমাকে উল্টে আবার ধাক্কা দেয়, এবং সেই ধাক্কাটাতে আমি এগিয়ে যাবো। ঠিক আছে, এরকমভাবে পাখিরাও আকাশে ওড়ে, পাখিরা বাতাসের উপর চাপ সৃষ্টি করে নিচের দিকে, আর ফলে বাতাস আবার পাখিটাকে উপরের দিকে ঠেলে। মানে অ্যাকচুয়ালি আমি উপরের দিকে যাওয়ার জন্য অন্যকে ডিস্টার্ব করছি, মানে আমি বাতাসকে ডিস্টার্ব করছি, বাতাস আমাকে হেল্প করে দিচ্ছে উপরের দিকে যেতে। এরকম মানে পাখিটা যখন ডানা ঝাপটায় নিচের দিকে প্রেসার দেয়, তার উল্টো দিকে আবার উপর দিকে পাখিটা চলে যায়, কারণ বাতাস আবার পাখিটাকে ঠেলে দিচ্ছে। সেইভাবে এরকম নানা ধরনের হয়। এইবার আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাকে অঙ্ক এগুলো সংক্রান্ত যখন করব, তখন আমি কি করে করব। ঠিক আছে, অঙ্ক করার পদ্ধতি। অঙ্কের ক্ষেত্রে বেসিক্যালি আমাকে যেটা করতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে ধরে নিচ্ছি আমাকে একটা এরকম ছবি দেওয়া আছে, যে ছবিটায় এরকম আমাকে দুটো সুতো আছে, সেই দুটো সুতো থেকে একটা ব্লক ঝুলছে। ঠিক আছে, আমাকে অঙ্ক করার সময় যেটা করতে হয় সাধারণত, আমাকে আগে বস্তুগুলোকে নির্বাচন করতে হয়। যেমন এই বিন্দুটাকে একটা বিন্দু বস্তু হিসেবে আমরা দেখব। ঠিক আছে, এই বিন্দুটাকে আমরা একটা বিন্দু বস্তু হিসেবে দেখবো এই জায়গাটাতে। আর এই ব্লকটা একটা বস্তু, ব্লকটা কিন্তু বিন্দু নয়, ব্লকটা একটা বস্তু। এবার আমরা সাধারণত অঙ্ক করার সময় এই বস্তুগুলোকে আলাদা আলাদা করে নিই, যেমন হচ্ছে এই বিন্দুটাকে আর এই ব্লকটাকে আলাদা আলাদা করে নিলাম। এবার দুটো ছবির ক্ষেত্রেই এদের উপর কি কি বল প্রয়োগ হচ্ছে সেটা দেখব। এই বিন্দুটার উপর, বিন্দু বস্তুটার উপর কি কি বল প্রয়োগ হচ্ছে, সুতো রয়েছে, সুতো বেসিক্যালি এই দিকে একটা টান দিচ্ছে, এই দিকে একটা টান দিচ্ছে সুতো বিন্দুটাকে, আর নিচের দিকেও কিন্তু একটা টান আছে সুতোটার। এই সুতোটা তো এখানে ঝুলে আছে, মানে বেসিক্যালি এই দিকে একটা টান আছে, এই দিকে একটা টান আছে। আচ্ছা, টানটা কি করে হচ্ছে সেটা বলছি একটু পর। টানগুলো রয়েছে আলাদা আলাদা দিকে, তাহলে এই বস্তুটার উপর এই এই দিকগুলোয় টান রয়েছে। আর এই বস্তুটার উপর কি কি বল কাজ করছে, এটা কিন্তু বিন্দু বস্তু ছিল বলে কোনো ভর ছিল না, কিন্তু এটায় ভর রয়েছে বলে ধরে নিই এম, তাহলে এম জি বল কাজ করবে। আর সুতোটা যেহেতু কানেক্টেড, তাহলে আমাকে উপরের দিকে টেনশন বল কাজ করবে। ঠিক আছে, এখানেও টেনশনগুলো কাজ করবে, আলাদা আলাদা ধরনের টেনশন। এখানে হয়তো T1 হবে, এটা হয়তো আমি T2 করলাম, আর এটা T3 হবে, আলাদা আলাদা টেনশন হবে। এটা কী কী করে হবে সেটা আমি বলছি। আমার কাজ হচ্ছে যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে আমাকে বস্তুগুলোকে নির্বাচন করতে হবে, করে আমাকে আলাদা আলাদা ছবি আঁকতে হবে বস্তুগুলোর জন্য, দিয়ে আমাকে টোটাল কি কি বল কাজ করছে সেগুলো এরকমভাবে এঁকে নিতে হবে। এটা করার পর একটা সুবিধাজনক নির্দেশতন্ত্র আমায় নিতে হবে। যেমন হচ্ছে আমি এখানে হয়তো আমি চয়েস করলাম এই উপরের দিকটা আমার ওয়াই, এটা এক্স, আর এটার ক্ষেত্রে আমি এরকম এই দিকটায় এক্স, উপরের দিকটায় ওয়াই চয়েস করলাম। তাহলে আমি এই বল ছবিগুলো আলাদা করার পর প্রত্যেকটা ছবিতে বল সম্পূর্ণরূপে এঁকে যদি আমি নির্দেশতন্ত্রটা উল্লেখ করি, তখন এগুলোকে বলা হয় মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম। এই ফ্রি বডি ডায়াগ্রামগুলো বেসিক্যালি আমার অঙ্কটা করতে আমাকে সাহায্য করে। এখান থেকে দেখে আমি বলের হিসেবটা করি। কিন্তু আরেকটা জিনিস আমার কিছু কিছু জিনিস এখানে মাথায় রাখার ব্যাপার আছে। টেনশনটা যখনই আমি হিসেব করব, টেনশনটা যে কোনো বিন্দু, যে বিন্দু থেকে আমি হিসেব করছি তার থেকে সবসময় বাইরের দিকে হবে। মানে আমি যখন কোনো আচ্ছা অন্য একটা কালার নিয়ে দেখি, আমি হয়তো একটা সিম্পল ধরি, একটা এরকম দড়ি থেকে একটা ব্লক ঝুলছে হয়তো যে কোনো বিন্দুতে, মানে যে বিন্দুতে, মানে সুতোটাতে টেনশন থাকবে। এবার যে বিন্দুতে সুতোগুলো কানেক্টেড সেই বিন্দু থেকে সবসময় মানে স্পর্শর বিন্দুগুলো থেকে দূরে হবে। এই ব্লকটাকে এই বিন্দুটাতে স্পর্শ করে রয়েছে সুতোটা, তাহলে এর থেকে দূরের দিকে হবে, ব্লকের দিকে নয়, দূরের দিকে। আবার এই যেখান থেকে ঝুলে আছে সেইখানে এই বিন্দুতে টাচ করে আছে সুতোটা, তাহলে এই বিন্দু থেকে দূরের দিকে হবে সুতোটার টেনশনটা।
সবসময় যে বিন্দুতে টাচ করে আছে তার থেকে দূরের দিকে হবে। আর আরেকটা জিনিস আমার মাথায় রাখতে হবে, এক টুকরো সুতোতে, মানে একটা যদি টুকরো সুতো হয় সেই সুতোতে টেনশন সবসময় এক থাকে, মানে এটাতে একটা টেনশন সবসময় এক হবে। তাহলে এইখানটায় টেনশনটা আমার অ্যাকচুয়ালি এটাতে আমার T3 টেনশন হবে, কারণ আমি এই সুতোটাই অ্যাকচুয়ালি এখানে কানেক্টেড। আমি দুটো আলাদা আলাদা ছবি করে আলাদা আলাদা দুটো মুক্ত বস্তুর চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম বানিয়েছিলাম। এবার এইটায় আমার কেন তাহলে আমি T1 T2 T3 করেছিলাম, কারণ এখানে কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্টে একটাই মাত্র সূত্র রয়েছে, এই পয়েন্ট আর এই পয়েন্টে একটাই সূত্র রয়েছে, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা সূত্র রয়েছে। অর্থাৎ এই সুতোটার মধ্যে, এক টুকরো সুতোর মধ্যে, সুতোটা যদি আমার মাঝখানে কপিকল দিয়ে যেত, আমি ধরে নিলাম হয়তো এরকম করে গেছে সুতোটা একটা কপিকল দিয়ে, তাহলে কিন্তু সেটা একটাই সুতো, কারণ সুতোটার এই প্রান্ত আর এই প্রান্তটাতে আলাদা আলাদা কিছু লাগানো থাকবে। এটা একটাই সুতো, এটাতে টেনশন সবসময় সেম হবে। একটা সুতোতে টেনশন সবসময় সেম হয়, মানে গোটা সুতোটা জুড়ে টেনশন সবসময় সেম। এই যে বাঁ দিকের যে সুতোর টুকরোটা রয়েছে সেটাতে আমার তাহলে আমি ধরে নিয়েছিলাম T1 টেনশন, এটা একটা আলাদা টুকরো, এটাতে T2 টেনশন, এটা একটা আলাদা টুকরো, এটাতে T3 টেনশন। ঠিক আছে, এইবার আমি এইভাবে টেনশনগুলো হিসেব করে সাথে বলগুলোকেও হিসেব করে অঙ্ক সলভ করব। এটার জন্য আমি কতগুলো এক্সাম্পল আগে করে দেখি, তাহলে আমি বুঝতে পারবো। প্রথমটা হচ্ছে মসৃণ কপিকলের মাধ্যমে আনুভূমিক গতি। ঠিক আছে, মসৃণ কপিকলের মধ্যে আনুভূমিক গতি ব্যাপারটা কি হবে আমি আগে একটু আঁকি, তাহলে বোঝা যাবে। এরকম একটা হয়তো টেবিল ধরে নিই, টেবিলের শেষ প্রান্তে একটা কপিকল লাগানো আছে। এই কপিকলটার সাহায্যে সব সব মসৃণ, মানে ঘর্ষণ নেই, একদম স্মুথ আর কি। এই কপিকলের সাহায্যে এখানে একটা ভর লাগানো রয়েছে, সেই ভরটা হচ্ছে, ব্লকটা ধরে নিই আমার এ ব্লক নাম দিয়েছে, আর ভর এটা হচ্ছে এম। আর বি ব্লক একটা, সেটা ঝুলে রয়েছে। ঠিক আছে, বি ব্লকটা ঝুলে রয়েছে, সেটার ভর হচ্ছে ক্যাপিটাল এম। ঠিক আছে, এইবার কি হবে, বি ব্লকটাকে পৃথিবী নিচের দিকে টানছে, আর এইখানগুলো সব স্মুথ, কপিকলটাও স্মুথ। ঠিক আছে, তাহলে কি হবে, বি ব্লকটাকে পৃথিবী এমজি দিয়ে টানছে, ক্যাপিটাল এমজি দিয়ে টানছে, তাহলে এই স্ট্রিংটাতে এইখানে ব্লকের থেকে দূরে হবে টেনশন। ঠিক, সেই টেনশনটাই তাহলে থ্রু আউট, একটা যেহেতু স্ট্রিং, একটাই টুকরো সুতো, তাতে টেনশনটা সব জায়গায় সমান হবে। এবার এই ব্লকটায় কি হবে, এই ব্লকটায়ও এই বিন্দু থেকে দূরে হবে, তাহলে বিন্দুর থেকে দূরে, ব্লকটার থেকে যেখানে স্পর্শ করেছে তার থেকে দূরের দিকে, তাহলে আমি এই দিকে টেনশন করে দিলাম অ্যাওয়ে। এবার এই টেনশনটা টি হবে, মানে এটা T1 এটা T2 নয়, গোটা সুতোটাতেই টি হবে, কারণ যেহেতু একটা টুকরো সুতো। এই টেনশনের কারণে তাহলে কি হবে, এই এম ভরটা এই দিকে যাবে, তাই তো। এইবার তাহলে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমার এটার ক্ষেত্রে কীরকম ঘটনাটা হচ্ছে। এবার ধরে নিই এইটা টানার ফলে কি হবে, আলটিমেটলি এই ব্লকটা, বি ব্লকটা নিচের দিকে যাওয়া শুরু করবে, যেহেতু পৃথিবী টানছে, সাথে সাথে একেও টেনে নিচের দিকে, একেও এইদিকে সরাবে, একেও এইদিকে সরাতে শুরু করবে। এবার ধরে নিচ্ছি যে এই বি ব্লকটা এ অ্যাক্সেলারেশন, মানে এ ত্বরণ নিয়ে নিচের দিকে যাচ্ছে, আর এটাও তাহলে এ ত্বরণ নিয়ে যাবে, কারণ সবটা কানেক্টেড, গোটা ব্লক সিস্টেমটা কানেক্টেড। তাহলে আমি বলবো এও এ ত্বরণ নিয়ে যাচ্ছে এইদিকে, এই দিকে যাচ্ছে আনুভূমিকভাবে, আর এ নিচের দিকে যাচ্ছে। তাহলে আমি বি ব্লকের ক্ষেত্রে যদি আমি সমগ্র কি বল কাজ করছে সেটা দেখি, বি ব্লকের উপর সমগ্র বল আমি জানি হচ্ছে যে আলটিমেটলি যে টোটাল, আমি সেই জানি F ইকুয়ালস টু এম এ, তো মানে বাইরে থেকে প্রযুক্ত বল ইকুয়ালস টু এম এ, এই ফর্মুলাটা ছিল। তো এটাকে আমি কাজে লাগাবো। এখন এটাকে কি করে কাজে লাগাবো, আমি বলবো আমার বাইরে থেকে কি বল প্রযুক্ত হচ্ছে সেটাকে বাঁ দিকে লিখে ফেলি। আচ্ছা ডান দিকে আমি কি লিখবো, ডান দিকে আমি জানি যে আমার ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর ত্বরণ হচ্ছে এ বেসিক্যালি, কারণ এ ত্বরণই আমি এখানেও এ ধরেছি, এটাও অ্যাকচুয়ালি এ দিয়েই আছে, তাহলে এম এ।
এবার বাইরে থেকে কি বল প্রযুক্ত হচ্ছে, বাইরে থেকে এমজি নিচের দিকে প্রযুক্ত হচ্ছে আর টি হচ্ছে ওপরের দিকে। তাহলে আর এমজি যেহেতু বড়, কারণ এমজি যদি বড় না হতো, যদি টি বড় হতো তাহলে উপরের দিকে চলে যেত, তাই তো। এমজি যদি টিটা বড় হতো তাহলে ব্লকটা উপরের দিকে যেত, এমজি বড় বলেই নিচের দিকে যাচ্ছে, তাহলে এমজি থেকে টি বিয়োগ হবে, তাই তো, কারণ এমজি যেহেতু বড় বল। তাহলে এমজি মাইনাস টি ইকুয়ালস টু আমি এম এ পেয়ে গেলাম। আর এই এ ব্লকের ক্ষেত্রে এবার আমি কি লিখব, এ ব্লকের ক্ষেত্রে আমি লিখব, এ ব্লকের ক্ষেত্রে লিখবো আমি হচ্ছে খুব সিম্পল। এর ক্ষেত্রে আমার বাইরে থেকে কি কি বল প্রযুক্ত হচ্ছে, বাইরে থেকে শুধুমাত্র টি প্রযুক্ত হয়েছে, তাই তো, আর কোনো বল নেই। বেসিক্যালি এই নিচের দিকের বলটা তো হবে না, কারণ নিচের দিকের বলটা আমার গতির অভিমুখের দিকটা আমি নিচ্ছি। বেসিক্যালি আমার টি আছে গতির দিকে এখন, আর ওই অভিমুখে আমার তাহলে এখন ত্বরণ হচ্ছে এ, তাহলে আমি লিখবো হচ্ছে স্মল এ। তাহলে আমি টি ইকুয়ালস টু স্মল এ পেয়ে গেলাম। এটাকে আমি এই ইকুয়েশনে বসিয়ে দিতে পারি, তাহলে ঠিক এটাকে আমি ওই ইকুয়েশনে বসিয়ে দিই। ওই ইকুয়েশনে বসালে হবে হচ্ছে এমজি মাইনাস স্মল এম এ ইকুয়ালস টু ক্যাপিটাল এম এ, তাই তো। এইবার আমি তাহলে এম জি ইকুয়ালস টু পেয়ে গেলাম হচ্ছে এ, এদিকে এসে কমন নেব, এ ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম হবে, কারণ এইটাকে আমি এইদিকে নিয়ে এলাম, এই টোটাল জিনিসটাকে দিয়ে এইদিকে নিয়ে এসে আমি এটা এ কমন নিয়েছি। তাহলে আমি আমার কত ত্বরণে নামবে, এই সিস্টেমটা কত ত্বরণে নামবে সেটা পাচ্ছি, কত পাচ্ছি হচ্ছে এম বাই এম প্লাস এম ইন্টু জি, তাই তো, এই ত্বরণে নামবে, ঠিক আছে। এখানে এই রাশিটা সবসময় একের থেকে কম হবে, কেন, এই এম এম ইন্টু এই রাশিটা একের থেকে কম হবে কেন না, আমি নিচে এম এর থেকে একটু বড় জিনিস দিয়ে ভাগ করছি এমকে, তাহলে এম এর থেকে কম হবে। তাহলে আমি বুঝতে পারছি এই ত্বরণটা সবসময় অভিকর্ষজ ত্বরণের থেকে কম হবে, কারণ এটা একের থেকে কম। এটা হয়তো আমি ধরে নিচ্ছি হয়তো 0.5 হলো, 0.5 হলে আমার 0.5 জি হবে, মানে অ্যাকচুয়ালি জি বাই টু, তখন জি বাই টু মানে অভিকর্ষজ ত্বরণের থেকে কম হলো, ঠিক আছে। আর তাহলে আমি এইটা এ যখন পেয়ে গেছি, তাহলে আমার টেনশনটা স্ট্রিংয়ে কত, মানে ওই তারটাতে যে টান, এই যে তারটাতে কি টান ছিল না, এই টানটার মানটা আমি জানতে চাই এবার। কারণ অনেক সময় টানটা জানা থাকলে আমার সুবিধা হয়, কেন কি হয়তো কোনো সুতোটা আছে যে সুতোটা ছিঁড়ে যাবে একটা মিনিমাম টানের উপর বলে, সেই টানটা পেরিয়ে যাচ্ছে কিনা আমায় দেখতে হতে পারে। সেই জন্য আমি কি করব, আমি টি ইকুয়ালস টু জানি হচ্ছে স্মল এম এ, তাহলে আমি সেটা বসিয়ে দেবো। এর ভ্যালু আমি পেয়ে গেছি, তাহলে স্মল এম আর এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এম বাই এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি, ঠিক আছে। এইবার আমি এখান থেকে তাহলে কি পেলাম, এখান থেকে আমি তাহলে পেলাম হচ্ছে বেসিক্যালি এম বাই 1 প্লাস ক্যাপিটাল এম বাই স্মল এম জি। এবার এই জিনিসটা তো একটা পজিটিভ কিছু, এম আর এম দুটোই ভর, তার মানে একটা পজিটিভ কিছু দেবে, তার মানে একের থেকে বড় জিনিস হবে এটা, এক প্লাস সামথিং, মানে ধরে নিই 1 প্লাস, এটা আমি ধরে নিলাম হয়তো 1 বা 2 ধরে নিচ্ছি, একটা কিছু পজিটিভ কিছু দেবে, তাহলে 3 হয়ে যাবে বা 2 হয়ে যাবে বা 1.5 হবে, সেটা এমকে ভাগ করছি, তার মানে কি হবে অ্যাকচুয়ালি আমার যে এম জি আমার কি হচ্ছে, এম জি হচ্ছে অ্যাকচুয়ালি এম আর এই জিটা, যদি আমি এটাকে যদি এইভাবে লিখি এম জি বাই 1 প্লাস এম বাই এম, তাই তো। এবার এই এম জি হচ্ছে বেসিক্যালি আমার বি ব্লকটার ওজন, বি ব্লকের ওজন, তাই তো। তার মানে এটা বি ব্লকের ওজনের থেকে এটা একটু কম হবে। কেন কম হবে, কারণ আমি 1 প্লাস এম বাই এম যেটা করলাম, এই একের সাথে একটা কিছু বড় জিনিস যোগ করে, বড় নয় অ্যাকচুয়ালি ধনাত্মক জিনিস আমি কিছু যোগ করেছি,
যেমন 1.5 হবে সেটা যোগ করে, বা 2 হলো যেটা বলছিলাম, তাতে কি হবে, আমি এমজিকে একের থেকে বড় জিনিস দিয়ে ভাগ করলে আমি সবসময় টিটা পাবো হচ্ছে লেস দ্যান এমজি, মানে আমার, তাই তো, কারণ টিটা তার মানে এমজির থেকে ছোট, মানে বি ব্লকের ওজনের থেকে কম টান করবে সুতোটাতে আমি যে বি ব্লকের সাথে যে সুতোটা কানেক্ট আছে, মানে বেসিক্যালি দুটো ব্লকের সাথেই কানেক্ট আছে, সেটাতে বি ব্লকের যা ওজন তার থেকে কম টান করবে। মানে হয়তো আমি 10 কেজি ঝোলালাম, হয়তো 8 কেজি বা 9 কেজি পড়লো, এটা কতটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে, এই 1 প্লাস এই যেটা রয়েছে, ঠিক আছে। এরপর আরেকটা সিস্টেম আমি দেখব, এই সিস্টেমটা একটু হচ্ছে অন্যরকম, এটাতে আবার নেই, এটাতে হচ্ছে কপিকলের সিস্টেম। কপিকলের সিস্টেম কীরকম করে হবে, আমি কপিকল একটা ধরে নিচ্ছি, এরকম আছে, কপিকলের মধ্যে এদিকে একটা সুতো আছে, সুতোটা আবার এই দিক দিয়ে গেছে, দিয়ে এবার আমি ধরে নিই এইদিকে আমি একটা বড় মাছ ঝুলিয়েছি ক্যাপিটাল এম, ঠিক আছে, আর এইদিকে আমি ঝুলিয়েছি হচ্ছে একটা স্মল এম। এবার কি হবে, এখানে আমি জানি কি কি ফোর্স এবার আমার আসবে, সেগুলো আমি দেখি। টেনশান আসবে এই পয়েন্ট থেকে অ্যাওয়ে, তার মানে টি, এই পয়েন্টের থেকে দূরের দিকে, এই পয়েন্টের থেকে দূরের দিকে একটা টেনশন থাকবে টি, আর এইগুলোর ভর কাজ করবে নিচে, ওজন কাজ করবে নিচের দিকে, ঠিক, এটারও ওজন কাজ করবে নিচের দিকে। আর এই পয়েন্টগুলোতে যেহেতু পুলিকে টাচ করে রয়েছে যে পয়েন্টটায়, সেই পয়েন্টের নিচের দিকে তার মানে টেনশন থাকবে, কারণ স্পর্শবিন্দুর থেকে দূরে, এই স্পর্শবিন্দুর থেকে দূরের দিকে, সবসময় স্পর্শবিন্দু থেকে দূরের দিকে। আর যেহেতু একটাই টুকরো সুতো রয়েছে এই প্রান্ত থেকে নিয়ে এই প্রান্তে, তাহলে আমার গোটাটাতেই টি টেনশনই থাকবে, টি টানই থাকবে, ঠিক আছে। এইবার আমি ধরে নিচ্ছি এই ব্লকটার নাম হচ্ছে এ, আর এই ব্লকটার নাম হচ্ছে বি। তাহলে আমি এ ব্লকের ক্ষেত্রে কি কি কাজ করছে বল ভেবে নিই, ঠিক আছে, এ ব্লকের ক্ষেত্রে কি কি বল কাজ করছে সেটা ভাবি। এ ব্লকের ক্ষেত্রে কাজ করছে হচ্ছে প্রথম কথা, আচ্ছা এ ব্লকের ওজন কত, এই ভর কত, আমি জানি এম, তাহলে আমার ধরে নিচ্ছি যে এমটা বেশি ভারী, এই ক্যাপিটাল এমটা বেশি ভারী, তাহলে কি হবে, এ নিচের দিকে বেশি টান দেবে এর থেকে, ফলে গোটা সিস্টেমটা মানে ত্বরণ নেবে, একটা এ স্পিড বাড়তে থাকবে, এ নিচের দিকে যাবে, আর সুতোটা দিয়ে যেহেতু কানেক্টেড তাহলে এ উপরের দিকে যাবে, তাই তো, ছোট ভরটা উপরের দিকে যাবে, ভারীটা নিচের দিকে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এ নিচের দিকে যাচ্ছে হচ্ছে এ ত্বরণ নিয়ে, তাহলে এ ওপরের দিকে উঠবে হচ্ছে এ ত্বরণ নিয়ে, তাই তো, কারণ যেহেতু কানেক্টেড এরা, এ নিচের দিকে যাচ্ছে কারণ ভারী বলে, এ হালকা বলে, তাহলে আমার এম এর ত্বরণ হচ্ছে, আমি বেসিক্যালি গোটা সিস্টেমটাই এ নিচের দিকে একই ত্বরণে থাকবে, তাহলে এম এ আমি বললাম ত্বরণটা। আর বাঁ দিকে আমার হবে হচ্ছে যা যা বল কাজে লাগছে, কি কি বল কাজে লাগছে, আমি দেখতে পাচ্ছি টি আছে আর এমজি আছে, তাই তো, তার মধ্যে কোনটা বড় হচ্ছে টিটা, কারণ টিটা ওপরের দিকে টানছে, আর টিটা ওপরের দিকে টানছে এবং ওপরের দিকে যাচ্ছে, তাই তো, সেই জন্যই আমি বলছি যে টিটা বড়। টিটা যদি ছোট হতো তা এমজির থেকে, তাহলে নিচের দিকে যেত, টি যদি এমজির থেকে ছোট হতো তাহলে তো নিচের দিকে চলে যেত, যেহেতু টিটা বড় তার জন্যই উপরের দিকে যাচ্ছে, তার মানে টি মাইনাস এমজি। এটা হলো আমার এ ব্লকের ক্ষেত্রে। আর বি ব্লকের ক্ষেত্রে আমি এবার কি করব, বি ব্লকের ক্ষেত্রে সেম জিনিস, বি ব্লকটাও আমার বেসিক্যালি এ অ্যাক্সিলারেশনে এ ত্বরণ নিয়ে নিচের দিকে যাচ্ছে, এ উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, তাহলে বি ব্লকের ক্ষেত্রে আমি কি করব, বি ব্লকের ক্ষেত্রে ক্যাপিটাল এম এ নিচের দিকে ত্বরণটা, বলগুলো কোন, এবার এইটার ক্ষেত্রে কোনটা বড় কোনটা ছোট, এমজিটা বড় টিটা ছোট, কারণ কি এমজির দিকে যাচ্ছে, তাহলে আমি এমজি মাইনাস টি করব, কারণ এটা আমার এটার অ্যাক্সেলারেশনটা যেটা বড় সেটার দিকেই হচ্ছে, তাই তো, মানে জিটা বড় এইদিকে টেনশনের থেকে, ওর জন্য অ্যাক্সেলারেশনটা এমজির দিকে হচ্ছে, ওই জন্য আমি বিয়োগ করে দিলাম এইভাবে। এইবার আমি এই দুটো থেকে কি করতে পারি, এই দুটো থেকে আমাকে এবার আলটিমেটলি যেটা করতে হবে সেটা হচ্ছে টেনশনের মানটা আমাকে এখান থেকে বার করতে হবে, তাই তো। তাহলে আমি কি করতে পারি, আমি টেনশনের মানটা বার করার জন্য
এটাকে ঘুরিয়ে লিখে দিই, এটাকে আমি মাইনাস টি হচ্ছে তো, আচ্ছা আমি এটাকে করে দিচ্ছি হচ্ছে টি ইকুয়ালস টু, তার মানে এখান থেকে পাবো হচ্ছে টি ইকুয়ালস টু পাবো হচ্ছে এম জি মাইনাস এম এ, ঠিক আছে, এম জি মাইনাস এম এ। এই জিনিসটা আমি এই যে এম জি মাইনাস এম এ পেলাম, এইটা আমি বসিয়ে দেবো হচ্ছে এইখানে। তাহলে আমি বেসিক্যালি পাবো হচ্ছে টিটা কিন্তু টিটা বার করার আগে আমি অ্যাকচুয়ালি আগে অ্যাক্সেলারেশনটা বার করে নিচ্ছি, টিটা বার করবো তারপর। তাহলে আমি হচ্ছে অ্যাক্সেলারেশনটা পাবো হচ্ছে বেসিক্যালি, তাহলে টি এর জায়গায় এম জি, সরি টি এর জায়গায় আমি তাহলে বসাবো হচ্ছে এম জি মাইনাস এম এ মাইনাস এম জি ইকুয়ালস টু এম এ, তাই তো। এইবার আমি কি করব, অ্যাক্সেলারেশন বার করতে চাই, তাহলে আমি সবগুলোকে এইগুলোকে একদিকে নিয়ে যাব, বা এম জি মাইনাস স্মল এম জি ইকুয়ালস টু এম ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ। অতএব আমি এ পেয়ে যাচ্ছি হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই এম প্লাস এম, এটা ইন্টু জি, যেহেতু এটা জিটা কমন নিয়ে নিয়েছি উপরে। তার মানে আমি অ্যাক্সেলারেশনটা পেয়ে গেলাম, কি অ্যাক্সেলারেশনে এ নামবে বা এ উঠবে, একই অ্যাক্সেলারেশনে দুজনে ওঠানামা করবে যেহেতু স্ট্রিং দিয়ে কানেক্টেড। এবার আমি টেনশনের ভ্যালুটা জানি এম জি মাইনাস এম এ, তাহলে এম এ এর ভ্যালুটা আমি এখানে এ এর ভ্যালুটা বসিয়ে দিলে আমি পেয়ে যাবো হচ্ছে টি এর ভ্যালুটা। কী করে পাবো, টি ইকুয়ালস টু আমি জানি হচ্ছে এম জি মাইনাস এম এ, ক্যাপিটাল এম এ হচ্ছে এইটা, তাহলে আমি এটা বসিয়ে দিই এম মাইনাস এম বাই এম প্লাস এম, সরি উল্টে লিখলাম, যাই হোক কিছু না, এটা হলো। এখান থেকে আমি জাস্ট ক্যালকুলেশন সিম্পল করব, যেটা হচ্ছে যে আমি জিটা আগে কমন নিয়ে নিই, জিটা কমন নেওয়ার পর এখানে হবে হচ্ছে ক্যাপিটাল এম স্মল এম প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস সরি মাইনাস মাইনাস প্লাস এম এম, ঠিক আছে। এটা উপরে হলো আর নিচে আমার কমন রইল হচ্ছে এম প্লাস এম। এটা আমার করলে হচ্ছে বেসিক্যালি এম স্কোয়ার কেটে গেল, তাহলে আমার আসবে হচ্ছে টু এম এম জি বাই এম প্লাস এম স্মল এম, ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে আমি টেনশনের ভ্যালুটা পেলাম হচ্ছে, টেনশনের ভ্যালু আমি টি পেলাম হচ্ছে টু ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, ঠিক আছে। এইটা হলো আমার টেনশন। এইবার অনেক সময় বলে যে আচ্ছা যে কপি কলটার উপর কত বল প্রয়োগ হচ্ছে, কপি কলটার উপর যদি আমি বল প্রয়োগটা ভাবতে হয়, কপি কলটার উপর যদি আমি ভাবি বল কত প্রয়োগ হচ্ছে, কপি কলটার উপর বেসিক্যালি আমার এই দিকে টি নিচের দিকে কাজ করছিল আর এই দিকেও টি নিচের দিকে, কারণ যেহেতু স্পর্শবিন্দু থেকে দূরে হবে, স্পর্শবিন্দু থেকে অ্যাওয়ে, সেটা সেই জন্য আমি দূরে করে দিলাম, তাহলে দুটো টি কাজ করছিল। তাহলে কপি কলের উপর বল, কপি কলের উপর বল মানে বেসিক্যালি কপি কলটার উপর কতটা টোটাল বল পড়ছে নিচের দিকে, সেটা হবে আমার কি বেসিক্যালি 2t, তাই তো। সেটা 2t মানে বেসিক্যালি এটা 4 হয়ে গেল, 4 এম স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, ঠিক আছে। এটা আমার বেসিক্যালি আসবে। আচ্ছা এইটা হলো আমার বেসিক্যালি দুটো প্রবলেম, যে দুটো প্রবলেম খুব কমন আসে। এরপর আমাকে দেখতে হবে হচ্ছে লিফটের ক্ষেত্রে কি হয়। এবার আমি আসি লিফটে। লিফটের ক্ষেত্রে আমি একটা ধরে ছবি আঁকি, তাহলে বোঝা যাবে ব্যাপারটা। আমি একটা ধরে নিচ্ছি এরকম লিফট রয়েছে, ট্যারা ব্যাকা হচ্ছে, ঠিক আছে, যাই হোক বোঝার জন্য। এবার
আমি ধরে নিচ্ছি আছি এখানে দাঁড়িয়ে। লিফটে আমরা দেখেছি যে আমাদের ওজন মনে হয় কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, তাই তো? এবার এই বেড়ে যাওয়া কমে যাওয়াটা কেন হচ্ছে সেটা বুঝতে হবে। লিফটের মধ্যে আমি আছি, এইবার লিফটে আমার উপর কী কী বল কাজ করছে আমাকে দেখতে হবে। আমার ওজনটা লিফটের মাটিতে ধাক্কা দিচ্ছে নিচের দিকে, ঠিক আছে? সেই বলটা কত? আমার ওজন ধরে নিচ্ছি এমজি, স্মল এম জি। আমার ওজনটা নিচে লিফটের মেঝেতে এমজি ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? এবার এই স্মল এমজি যে ধাক্কা দিচ্ছে তার জন্য লিফটের মেঝেটাও আমাকে ধাক্কা দেবে নিশ্চয়ই, একটা রিয়াকশান ফোর্স মানে প্রতিক্রিয়া বল। সেই প্রতিক্রিয়া বলটা আমি ধরে নিচ্ছি ওপর দিকে এন কাজ করছে, ঠিক আছে? এখন তাহলে আমার বাইরে থেকে প্রযুক্ত যে মানে বাইরে থেকে আমি কতটা টোটাল বল প্রযুক্ত হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এবার ধরে নিই যে আমার যখন আমি উপরের দিকে লিফটটা উঠছে এ অ্যাক্সেলারেশন নিয়ে, এ ত্বরণ নিয়ে, ঠিক আছে? তখন বেসিক্যালি আমিও উঠছি এ ত্বরণ নিয়ে, তাহলে আমার তখন এম এ হচ্ছে ত্বরণ। আর তখন আমি তাহলে উপরের দিকে যাচ্ছি, তাহলে আমার নেট ফোর্সটা কোনটা বড়? বেসিক্যালি এনটা বড় এমজির থেকে, তাই তো? এই এনটা হচ্ছে বেসিক্যালি অ্যাকচুয়ালি আমরা কিন্তু যে ওজনটা অনুভব করি, আমরা তো লিফটে বা যে কোনো মেঝেতে যখন দাঁড়িয়ে থাকি আমরা আমাদেরকে পৃথিবী টানছে, যে কারণে আমাদের ওয়েটটা মেঝেতে পড়ে। কিন্তু আমরা যে ওজনটা আমাদের ফিল করি, আমরা যেটা অনুভব করি, সেটা কিন্তু এই এনটা ফিল করি, মানে এনের ভ্যালুটা আমরা ফিল করি। যে মানে মেঝে বা লিফটের নিচের অংশটা, সেটা আমাদের উপর যে প্রতিক্রিয়া বলটা দিচ্ছে সেটাই আমাদের অনুভব হয় যে ওজন হিসেবে, মানে আমরা বুঝতে পারি যে আমাদেরকে একটা কেউ ঠেলছে, সেই ঠেলাটাই আমরা ওজন হিসেবে ভাবি। আমরা কিন্তু এই এমজিটা বুঝি না, কারণ আমাদের এমজিটা আমরা অ্যাকচুয়ালি মেঝের উপর প্রেশার দিই, মেঝের। এবার সেটা তো মেঝে অনুভব করবে যদি মেঝের অনুভব করার ক্ষমতা থাকে, কিন্তু মেঝে যে বলটা দিচ্ছে আমার উপর এন, সেটা আমরা অনুভব করি ওজন হিসেবে। তার মানে অ্যাকচুয়ালি আমরা এনটাকে ফিল করি। এবার তাহলে এখন উপরের দিকে যদি যায় তার মানে এন বড় আর কি, এনের দিকে মুভমেন্ট হচ্ছে যেহেতু, তার মানে এন বড়, এন মাইনাস এমজি, ঠিক আছে? এটা হচ্ছে আমার বেসিক্যালি। তখন তাহলে আমি দেখতে পাচ্ছি আমার ওজন যেটা হচ্ছে এন, সেটা বেসিক্যালি এমজি প্লাস এম এ হচ্ছে। অর্থাৎ আমার এমনিতে যা ওজন, এমনিতে আমার এমজি ওজন তার থেকে বেড়ে গেছে ওজনটা। অর্থাৎ এটাকে অনেক সময় এইভাবে জি প্লাস এও করে দেয়, যাতে মনে হয় যে অ্যাক্সেলারেশনটা অ্যাকচুয়ালি বেশি। অর্থাৎ জি আগে এম জি দিয়ে হতো, এখন এম জি প্লাস এ, মানে অর্থাৎ একটা এক্সট্রা পার্ট অ্যাড হয়ে গেছে। অর্থাৎ যখন লিফটটা উপরের দিকে উঠবে আমি অ্যাকচুয়ালি ভারী অনুভব করবো নিজেকে। এটা দেখা যায়, লিফটে উঠলেই বোঝা যায় যে ভারী অনুভব করবো। এবার যখন নিচের দিকে নামবে, এবার যদি ধরি নিচের দিকে নামছে, তখন কি হবে? তখনও আমার বেসিক্যালি এটা উল্টো, তখন আমার এমজিটা বড়, এনটা ছোট, আর নিচের দিকে নামছি মানে আমার বডিটা এম এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। তখন আমার কি হবে? তখন আমি যদি এনটাকে ওই দিকে নিয়ে যাই তাহলে আমি পাবো হচ্ছে এমজি মাইনাস এম এ, সরি এমজি মাইনাস এম এ। তাহলে তখন হবে হচ্ছে যে এম ব্র্যাকেটে জি মাইনাস এ যদি লিখি, তার মানে আমার এমনিতে আমি জি এর জন্য একটা ওজন ফিল করি, এখন আমার জি এর থেকে কমে গেছে, তার মানে আমার যখন নিচের দিকে নামে লিফট ওর জন্য হালকা লাগে, কারণ আমার এমনিতে এমজি ভর, এমজি এই এমজি ওজন, আমার ওজনটা এমনিতে এমজি, এখন আমার এমজি মাইনাস এম এ, সেই কারণে একটু কম, ওই জন্য আমার হালকা লাগবে, ঠিক আছে? এই কারণে আমাদের হালকা লাগে। আচ্ছা, এবার ধরে নিই হয়তো যে আচ্ছা এবার হতে পারে এরকম ঘটনা যে আমি যে অ্যাক্সেলারেশনটা নিয়ে পড়ছি, এই অ্যাক্সেলারেশনটা নিয়ে যখন পড়ছি মানে বা নিচের দিকে নামছিলাম তো এ ত্বরণ নিয়ে, লিফটটা নিচের দিকে এখন জি ত্বরণ নিয়ে যদি নামে, লিফটটা যদি জি ত্বরণ নিয়ে নামে, অর্থাৎ এ ইকুয়ালস টু যদি জি হয়, ঠিক আছে? তখন কি হবে? এ ইকুয়ালস টু জি হলে বেসিক্যালি আমি এখানে দেখতে পাচ্ছি ফর এ ইকুয়ালস টু জি আমি দেখতে পাচ্ছি এন হয়ে যাচ্ছে আমার এম
জি মাইনাস জি, তার মানে 0। ঠিক, তাহলে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার কোনো ওজন থাকবে না, তার মানে এই সময় আমি মানে মনে হবে আমি হাওয়ায় ভাসছি টাইপের। এটাকে বলে সম্পূর্ণ ভারহীন অবস্থা। ভার, ভার মানেই হচ্ছে ওজন, ভারহীন, কোনো ওজন থাকবে না, আমি কোনো ওজন অনুভব করবো না। এটা হচ্ছে যখন ফ্রি ফল হবে, মানে একদম জিতেই যখন নামবে লিফটটা। জিতে নামা মানে অ্যাকচুয়ালি ফ্রি ফল হচ্ছে, মানে লিফটটার দড়ি ছিঁড়ে গেছে, লিফটটা নিচের দিকে পড়ছে, এটা হয়ে গেল। আর লিফট যদি দাঁড়িয়ে থাকে, অর্থাৎ এ ইকুয়ালস টু যদি 0 হয়, তখন কী হবে? তখন আমার বেসিক্যালি এ ইকুয়ালস টু 0 মানে n মাইনাস এম জি, এম ইন্টু 0। কোনটা বড় কোনটা ছোট ভাবার দরকার নেই, কারণ এটা 0 রয়েছে। তাহলে আমি পাবো হচ্ছে বেসিক্যালি n ইকুয়ালস টু এম জি, মানে আমার যেটা নর্মাল ওজন আমি ফিল করি সেটাই পাবো যদি লিফটটা দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে ঘটনা। আর যদি যদি আমার আরেকটা কেস বলে, সেটা হচ্ছে যদি জি এর থেকেও বেশি তাড়াতাড়ি নামি, যে এ গ্রেটার দেন জি হয়, তখন কি হবে? তখন হবে হচ্ছে যেটা আমার ফর্মুলাটা ছিল হচ্ছে এন ইকুয়ালস টু ঠিক আছে, এম জি মাইনাস লিখছি, এন ইকুয়ালস টু ছিল আমার ফর্মুলাটা হচ্ছে এম জি মাইনাস এ, এটা তো। এবার তখন অ্যাকচুয়ালি এ আমার জি এর থেকে বড়, তার মানে মাইনাস হয়ে গেছে বেসিক্যালি, মাইনাস এ মাইনাস জি। হ্যাঁ, এ মাইনাস জি করলে তখন একটা ধনাত্মক পাবো, কিন্তু একটা ওভারঅল আমি নেগেটিভ পেয়েছি। নেগেটিভটা কেন পাবো? অর্থাৎ আমার এই যে এনটা কোন দিকে ছিল, এতক্ষণ আমার এনটা উপরের দিকে ছিল লিফটে, আমি দাঁড়িয়েছিলাম, আমি দাঁড়িয়ে যখন নিচের দিকে বল এমজি দিচ্ছিলাম, তার বদলে আমি উপরের দিকে এন পাচ্ছিলাম, তাই তো। কিন্তু এখন এনের ডাইরেকশানটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এনের ডাইরেকশানটা চেঞ্জ হয়ে কি হয়েছে, এখন এন নিচের দিকে, এনটা নিচের দিকে, তার মানে এনটা নিচের দিকে মানে অ্যাকচুয়ালি আমার মাথাটা ওপরে গিয়ে ঠেকে গেছে। সেই জন্য মানে মাথাটা আমার ওপরের দিকে বল দিচ্ছে, আমার তার বদলে এই লিফটের এই ওপরের ছাদটা আমাকে নিচের দিকে এনটা দিয়ে ঠেলছে। আমার মাথাটা বেসিক্যালি উপরের দিকে, আর সব জিনিসপত্র উপরে চলে যাবে, কারণ লিফটের ছাদটা আমাকে তখন নিচে দিকে এন দিয়ে ঠেলছে। কারণ এটা তো এনটা তো বেসিক্যালি প্রতিক্রিয়াটা তো উল্টো দিকে হচ্ছে, মানেই আমি তার মানে কোন দিকে টাচ করে রয়েছি, তার উল্টো দিকে। এই দিকে প্রতিক্রিয়া হচ্ছে মানে তার মানে আমি এই দিকে টাচ করে রয়েছি। এটা উপরের দিকে এই প্রতিক্রিয়া হচ্ছিল কেন না, নিচে টাচ করেছিলাম, নিচের দিকে প্রতিক্রিয়া মানে আমি উপরে টাচ করে রয়েছি, মাথাটা বেসিক্যালি লিফটের ছাদে লেগে গেছে তখন। এটা একটা লিফটের ব্যাপার গেল। এরপর যেটা আসবে সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। রৈখিক ভরবেগের সংরক্ষণ। রৈখিক ভরবেগের সংরক্ষণ কি? রৈখিক ভরবেগের সংরক্ষণ হচ্ছে যে বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, অর্থাৎ বাহ্যিক বল যদি না থাকে, বাহ্যিক বল না থাকে, কোনো একটা বস্তু সমষ্টি বা বস্তু একটা সিস্টেম যদি থাকে, বস্তু সমষ্টি একাধিক বস্তু বা যাই হোক, একটা বস্তু হলেও হবে, একাধিক বস্তু হলেও হবে, তাদের সিস্টেমে টোটাল তাদের রৈখিক ভরবেগ যা, অর্থাৎ তাদের মোট ভরবেগ, রৈখিক ভরবেগ, সেটা অপরিবর্তিত থাকবে বাহ্যিক বল যদি না থাকে। ঠিক আছে, বাহ্যিক বল না থাকলে মোট রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ বলতে আমরা সাধারণত যেটা মানে রৈখিক মানে একটা রেখা বরাবর ভরবেগ, মানে একটা কোনো নির্দিষ্ট লাইন বরাবর আমি ভরবেগ যদি মাপি, মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে। তারা একে অপরের মধ্যে, এবারে হয়তো আমি যেটা বললাম যে একাধিক বস্তু রয়েছে, সেই বস্তুগুলো একে অপরের সাথে
হয়তো ইন্টারঅ্যাক্ট করতেই পারে, তারা একে অপরের সাথে ধাক্কা ধাক্কি লাগতেই পারে, কিন্তু তাহলেও বাইরে থেকে বল না প্রযুক্ত হলে তাদের টোটাল ভরবেগটা সবসময় সেম থাকবে। রৈখিক ভরবেগ, মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এইবার আমাকে একটা সিম্পল এক্সাম্পল নিয়ে দেখি, সেটা দিয়ে আমি বুঝতে পারবো ব্যাপারটা কি হচ্ছে। ঠিক আছে, ধরে নিচ্ছে যেটা যে প্রথমে একটা এরকম ছোট হয়তো ধরে নিচ্ছি M1 মাস আছে, ঠিক আছে, আর এর আর একটা বড় মাস রয়েছে, সেটা হচ্ছে M2। এ U1 ভেলোসিটি নিয়ে যাচ্ছে আর এই U2 ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে বেগ নিয়ে। আর এরপর এরা একে অপরের সাথে ধাক্কা লাগলো, এরা মাঝখানে হয়তো দুজনের ধাক্কা লাগলো, যেহেতু দুজনের স্পিড আলাদা আলাদা, কেউ হয়তো জোরে যাচ্ছে, কেউ আসতে যাচ্ছে, যে আসতে যাচ্ছে তাকে যে জোরে যাচ্ছে সে ধাক্কা মেরে দেবে, এ যদি আসতে যায় এ জোরে যায় ধাক্কা মেরে দেবে। এবার ধরে নিই ধাক্কা হয়েছে, ধাক্কা হওয়ার পর এদের দুজনের ভেলোসিটিগুলো হয়ে গেল হচ্ছে, ভরটা M1 M2ই থাকবে, কারণ ধাক্কা লাগলে ভরটা চেঞ্জ হবে না, মানে যদি না সেটা কাদার দলা হয়, এটা যদি কাদার দলা হতো তাহলে চিটে যেত, একসাথে চিটে যায়নি, মানে ধাক্কা হয়েছে, যে মানে সলিড একটা শক্ত বল ধরে নিচ্ছি। ঠিক আছে, হয়ে গেলে এবার আমি কি করব, ধরে নিচ্ছি ভেলোসিটি মানে বেগটা আমার হচ্ছে V1 আর V2। ঠিক আছে, এইবার আমায় দেখতে হবে রৈখিক ভরবেগ কী করে সংরক্ষণ হচ্ছে। রৈখিক ভরবেগ সংরক্ষণ হচ্ছে মানে, আচ্ছা, রৈখিক ভরবেগ সংরক্ষণ হচ্ছে এটা বলার অর্থ হচ্ছে আমার শুরুতে ভরবেগ কত ছিল, শুরুতে আমার ধাক্কা হওয়ার আগে ভরবেগ ছিল হচ্ছে M1 U1 প্লাস M2 U2, তাই তো, ধাক্কা হওয়ার পরেও সেটা সাথে সেম হবে, M1 V1 প্লাস M2 V2। ঠিক আছে, এইবার এটাকে এবার আমি নিউটনের তৃতীয় সূত্র থেকে কি করে প্রমাণ করব। আচ্ছা, তৃতীয় সূত্র অনুযায়ী আমি জানি, তৃতীয় সূত্র থেকে আমি জানি যদি F12 মানে আমি ধরে নিচ্ছি এটার নাম হচ্ছে 1 আর এটা 2, ঠিক আছে, ওর জন্য M1 M2 করেছি নাম, এটা 1 এটা বেসিক্যালি 2, বড়টা 2, তাহলে আমার এই F12 মানে ধরে নিচ্ছি এই 1 2 এর উপর যা বল প্রয়োগ করবে, 2 1 এর উপর মানে F21 2 1 এর উপর তার বিপরীত বল প্রয়োগ করবে, F12 মানে আমার 1 2 এর উপর যা বল প্রয়োগ করেছে, আর F21 মানে 2 1 এর উপর যা বল প্রয়োগ করেছে, সেটা তাহলে আমার সমান হবে। ঠিক আছে, এবার তাহলে আমি 2 1 এর উপর বল প্রয়োগ করায় আমার 1 এর তাহলে বেগ পরিবর্তন কতটা হয়েছে আমি দেখব, ভরবেগের পরিবর্তন কতটা হয়েছে। ধরে নিচ্ছি টি টাইমে সংঘর্ষটা হয়েছে। ঠিক আছে, তাহলে আমার F21 মানে হচ্ছে আমার 2 1 এর উপর যে বল প্রয়োগ করেছে তার জন্য কি হবে, 1 এর ভরবেগ চেঞ্জ হবে, সেটা ভরবেগের চেঞ্জ কত হচ্ছে M1 V1 চূড়ান্ত ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ M1 U1, তাই তো, এটা বাই টি। ঠিক আছে, আর সেম ভাবে আমি যদি বলি F12 সেটা হবে কোনটা, 2 এর, তার মানে এটাতে কি হয়েছিল 2 1 এর উপর বল প্রয়োগ করেছিল, তার জন্য 1 এর ভরবেগ পরিবর্তন হয়েছিল, এটাতে 1 2 এর উপর ভরবেগ বল প্রয়োগ করেছে, তাহলে 2 এর ভরবেগ পরিবর্তন হবে, তাহলে M2 V2 মাইনাস M2 U2, ঠিক আছে, M2 V2 মাইনাস M2 U2 টি।
ঠিক আছে, তাহলে এই দুটো আমি এই নিউটনের তৃতীয় সূত্র থেকে বসিয়ে এই দুটোকে আমি ইকুয়ালস টু একটা মাইনাস সাইন দিয়ে করবো, টি কেটে যাবে, আমি ওর জন্য টি লিখছি না। তাহলে m1v1 মাইনাস m1u1 ইকুয়ালস টু, আচ্ছা সরি এটা ভুল লিখেছি, এটা চূড়ান্ত m2v2, না ঠিক আছে এটা সব দুইয়ের জন্যই করেছি। আচ্ছা, m1v1 মাইনাস m1u1 করলাম, আর এটা এবার এটাকে জাস্ট মাইনাস করে দেবো, কেন না এখানে একটা মাইনাস রয়েছে, তাহলে আমি লিখবো হচ্ছে m2u2 মাইনাস m2v2। তাহলে আমি পেলাম হচ্ছে ফাইনালি, আমি এটাকে এই দিকে নিয়ে এলাম, এই মাইনাসটাকে এই দিকে নিয়ে এলাম, তাহলে আমি পেলাম হচ্ছে m1v1 প্লাস m2v2, মানে চূড়ান্তটা প্রাথমিকের সাথে সমান, প্রাথমিক ভরবেগ যেটা ছিল সমষ্টি, ভরবেগের সমষ্টি তার সাথে সমান। ঠিক আছে, m1v1 m2v2 m1u1 m2u2, যেটা আমার অ্যাকচুয়ালি এখানে আমি ফর্মুলা m1u1 m2u2 m1v1 m2v2 এই ফর্মুলাটা আমি পেয়ে গেলাম, মানে প্রাথমিক ভরবেগ আর চূড়ান্ত ভরবেগ এর যোগফল, মানে সমষ্টিটা সেম রয়ে গেছে। এবার আরেকটা জিনিস অনেক সময় প্রমাণ করতে বলে, এটার উল্টোটা, সেটা কি, সেটা বলে হচ্ছে যে প্রাথমিক ভরবেগ আর চূড়ান্ত ভরবেগ যদি সমান থাকে তাহলে প্রমাণ করো নিউটনের তৃতীয় সূত্রটা। তার মানে আমাকে তখন বলছে এই ভরবেগ সংরক্ষণ থেকে তৃতীয় সূত্র প্রমাণ করতে বলছে, তৃতীয় সূত্র প্রমাণ করতে বলেছে। এবার আমি একটা দুটো পার্টিকেল ধরে নিচ্ছি, একটা বড় একটা ছোট, এটার নাম 1 দিচ্ছি, এটার নাম 2 দিচ্ছি। ঠিক আছে, এবার আমার ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমি পাচ্ছি হচ্ছে, প্রথমে যদি ভরবেগ আমার p1 আর p2 থাকে সমষ্টি, সেটা পরে চেঞ্জ হয়ে p1 ড্যাশ প্লাস p2 ড্যাশ যদি হয়, তাহলে এটা ভরবেগের সংরক্ষণ অনুযায়ী আমি জানি যে এটা সমান হবে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, আমি এবার এটাকে একটু মডিফিকেশান করব, সেটা হচ্ছে যে আচ্ছা কীভাবে করলে সব থেকে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমি p1টাকে এদিকে নিয়ে যাচ্ছি, p2টাকে এদিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে p2 মাইনাস p2 ড্যাশ p1 ড্যাশ মাইনাস p1। ঠিক আছে, এইবার আমি একটা মাইনাস কমন নিচ্ছি এখানে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে p2 ড্যাশ মাইনাস p2 ইকুয়ালস টু p1 মাইনাস p1 ড্যাশ। ঠিক আছে, এবার আমি উভয় পক্ষকে t দিয়ে ভাগ করে দিই। ঠিক আছে, উভয় পক্ষকে আমি t দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমি অ্যাকচুয়ালি কি পেয়ে গেলাম, সরি এটা উল্টো লিখেছি, এটা আমি ভুল লিখেছি, এটা বেসিক্যালি হ্যাঁ এটা এখানে উপরে সেম রয়েছে, যাই হোক, দিয়ে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি পেলাম হচ্ছে 2 নম্বর যে কণাটা রয়েছে তার ভরবেগের, মানে চূড়ান্ত ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ বাই সময়। তাহলে আমি এটা বেসিক্যালি পেয়ে গেলাম হচ্ছে f12, মানে 1 2 এর উপর ফোর্স দিয়েছে, যে কারণে আমার 2 এর ভরবেগ পরিবর্তন হয়েছে টি সময়। এটা বেসিক্যালি 2 1 এর উপর বল প্রয়োগ করেছে, সেই কারণে 1 এর ভরবেগটা পরিবর্তন হয়েছে, চূড়ান্ত মাইনাস প্রাথমিক ভরবেগ। তাহলে এটা আমি লিখবো 2 1, তার মানে আমি নিউটনের তৃতীয় সূত্র পেয়ে গেলাম, যে মানে বেসিক্যালি 1 2 ইকুয়ালস টু মাইনাস f 2 1ও করে দিতে পারি, একই ব্যাপার, কোনো কিছু ব্যাপার নেই এটাতে। বেসিক্যালি আমি তৃতীয় সূত্র নিউটনের এখান থেকে প্রমাণ করতে পারলাম। এইবার যেটা করতে হয় সেটা হচ্ছে যে একটা জিনিস খুব সহজ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, সেটা হচ্ছে বন্দুকের উদাহরণ। যে বন্দুকের সময় ভরবেগের সংরক্ষণের জন্য কি হয়, বন্দুকের ক্ষেত্রে কি হয়, বন্দুকের ক্ষেত্রে
আমার প্রথমে বন্দুকের ভেতর গুলিটা, হয়তো বন্দুকটা রয়েছে, আমি একটা সিম্পল আঁকছি, ভেতরে হয়তো গুলিটা রয়েছে, ঠিক আছে। প্রথমে গুলি আর বন্দুক দুটোই স্থির রয়েছে, তাহলে আমার প্রাথমিক এই গুলিটার যদি ধরে নিচ্ছি, হয়তো গুলিটার ভর হচ্ছে ধরে নিচ্ছি M1, ধরে নিচ্ছি গুলির ভর হচ্ছে M1 আর বন্দুকটার ভর হচ্ছে M2, ঠিক আছে, বন্দুকটার ভর হচ্ছে M2। এবার গুলিটা প্রথমে বন্দুক আর গুলি দুটোই স্থির রয়েছে, তাহলে এদের দুজনেরই বেগ হচ্ছে 0, তাহলে আমি বাঁ দিকে লিখবো হচ্ছে প্রাথমিক বেগ। যদি ভরবেগটা যদি দেখি, আমি ভরবেগের সংরক্ষণ থেকে বন্দুকের ক্ষেত্রে কি হবে সেটা দেখব। প্রাথমিক বেগ 0 প্লাস M2, সেটারও প্রাথমিক বেগ 0, বন্দুক আর গুলি দুটোই স্থির রয়েছে। এরপর যখন আমি ফায়ার করলাম, মানে বন্দুকটার গুলিটা ইউ বেগ নিয়ে হয়তো বেরোলো, ঠিক আছে, বা আমি বন্দুকের গুলিটাকে আমি V1 বলছি, গুলিটা V1 ভেলোসিটিতে বেরোলো, তাহলে বন্দুকটার একটা ভেলোসিটি ধরে নিচ্ছি V2, বন্দুকের বেগ ধরে নিচ্ছি V2, আর গুলিটা V1 ভেলোসিটিতে বেরিয়েছে। তাহলে আমার যখন আমি ফায়ার করলাম, ফায়ার করার পর কি হবে, ফায়ার করার পর তাহলে ভরবেগ কত, মানে আমার রৈখিক ভরবেগের সংরক্ষণ লাগাচ্ছি। প্রাথমিক ভরবেগটা করে দেখলাম হচ্ছে এটা যোগফল, আর চূড়ান্ত ভরবেগগুলোর যোগফলটা আমি করে নিই, তাহলে M1 V1 প্লাস M2 V2, ঠিক আছে। এইবার এই দিকটা বেসিক্যালি 0, তার মানে 0 ইকুয়ালস টু M1 V1 প্লাস M2 V2। এবার আমি V2টা বার করতে চাই। আমি বন্দুকের ভর জানি, গুলির ভর জানি, গুলির বেগ জানি, তাহলে আমি V2টা যদি এখান থেকে বার করি, সেটা আমি পাবো হচ্ছে মাইনাস M1 বাই M2 V1। তার মানে এখানে এই মাইনাস সাইনটা বোঝাচ্ছে যে, এখানে যে এই মাইনাস সাইনটা বোঝাচ্ছে, সেটা বোঝাচ্ছে যে আমি যদি গুলিটা এই দিকে চালাই, গুলির ভেলোসিটি যদি V1 এই দিকে হয়, তাহলে বন্দুকের ভেলোসিটি উল্টো দিকে হবে, যে কারণে বন্দুকটা পিছন দিকে ছিটকে আসে, মানে এই একটা জার্ক হয়, বন্দুকটা পিছনের দিকে ছিটকে আসার চেষ্টা করে, যেহেতু গুলিটা সামনের দিকে যাচ্ছে, ওর জন্য এই মাইনাস সাইনটা এসছে। মাইনাস সাইনটাই ওই প্রতিক্রিয়াটা বোঝায়, যে ওই সামনের দিকে যাওয়ার ফলে পিছনের দিকে আসছে। আর এই গুলির ভর যেহেতু এখানে M1 আর M2 হচ্ছে বন্দুকের ভর, এই M2 আর M1:M2 যে রেশিওটা হবে, সেটার সাথে আমি যদি গুলির বেগটাকে গুণ করি, তাহলে আমি বন্দুকটা কত বেগে পিছনের দিকে যাবে সেটা বার করতে পারবো, ঠিক আছে। এবার বন্দুকটা সাধারণত গুলির বেগের থেকে কম বেগে যায়, কারণ M2টা প্রচুর বড়, M1টা হচ্ছে গুলির ভর, M2টা বন্দুকের ভর, বন্দুকটা অনেক ভারী, ওই জন্য এই M1/M2 রেশিওটা খুব কম হয়, এবং রেশিওটা কম বলে V1 যতই বড়ই হোক, V1 অনেকটা বড় ভেলোসিটি, সেটাকে কম করে দেয়, ওই জন্য বন্দুকটা অনেক কম বেগে পিছনের দিকে ছিটকে আসে। এই সেম জিনিস এই 0 মোমেন্টাম প্রাথমিকভাবে থাকে, আর সেম জিনিস আমি বোমের ক্ষেত্রেও দেখতে পাই। যখন বোম ফাটে, কোনো বোমা যখন ফাটে, বোমার ক্ষেত্রেও ধরে নিয়ে হয়তো বোমটা প্রথমে রয়েছে, সব 4টে টুকরো হয়তো বোমটায় রয়েছে, ঠিক আছে। এই 4টে টুকরো ফাটার আগে প্রত্যেকেরই বেগ যেহেতু 0, তাহলে আমি ধরে নিই প্রথমে প্রাথমিক সবাই রৈখিক ভরবেগ, যে মোট রৈখিক ভরবেগ, সেটা আমি 0 লিখে দেবো। এরপর যখন ফেটে গেল, তখন কি হয়, তখন এ হয়তো এইদিকে গেছে, এ হয়তো এইদিকে গেছে, এইদিকে গেছে, এইদিকে ছিটকে গেছে, তখন এদের আলাদা আলাদা আমি ধরে নিচ্ছি। যদি এটার এইদিকে P1 ভরবেগ নিয়ে গেছে, এটা P1 গেছে, এটা P2 ভরবেগ নিয়ে গেছে, এটা P3 ভরবেগ নিয়ে গেছে, এটা P4 ভরবেগ নিয়ে গেছে, তাহলে চূড়ান্ত ভরবেগগুলো যোগফল তাহলে তখন 0 হবে বেসিক্যালি, কারণ শুরুতে 0 ছিল। এটা ভেক্টরভাবে লিখতে হবে, কারণ যেহেতু দিকগুলো আলাদা আলাদা। বন্দুকের ক্ষেত্রে একটা সরলরেখা বরাবর হয়েছিল, বন্দুকের ক্ষেত্রে আমি ভেক্টর দিইনি, কারণ হচ্ছে কি, বন্দুকটা একই সরলরেখায়, গুলিটা যেদিকে গেছে তার ঠিক সেম সরলরেখায় পিছনের দিকে বন্দুক যাচ্ছিল, কিন্তু এখানে টুকরোগুলো আলাদা আলাদা দিকে যাচ্ছে বলে এগুলোকে ভেক্টর দিয়ে বলছি। P3 প্লাস P4,
এটা হচ্ছে আমার বোমার ক্ষেত্রে বেসিক্যালি হবে। বোমার ক্ষেত্রে যদি দুটো হয়, দুটো যদি টুকরো থাকে তাহলে একটা উল্টো দিকে আরেকটা যাবে, যেটা আমি P1 আর P2 যদি ইকুয়ালস টু 0 হবে তখন এটা বেসিক্যালি বন্দুকের মতো হয়ে যাবে তখন। সেটা হতো একটা উদাহরণ। আর শুধু যেটা দেখতে হবে সেটা হচ্ছে পরিবর্তনশীল ভরের বস্তু বা বস্তুর সংস্থার জন্য গতি। এইবার আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে কি হবে। পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে কি হবে? পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে এটাই আমাকে ঠিক আগে ওই যখন সংঘাত টাইপের হয়েছিল সেরকমই, কিন্তু একটু অন্যরকম। সেটা হচ্ছে যে এবারে আমি দুটো পদার্থ নিচ্ছি, একটা ছোট ধরে নিচ্ছি, এটার মাস খুব নগণ্য, ওই জন্য এটাকে আমি ধরে নিচ্ছি ডিএম বলে। ডিএম মানে খুব, এটা একটাই জিনিস, ডিএম একটাই জিনিস, যে একটা নগণ্য মাস বোঝাতে এটা বোঝায়, মানে নগণ্য ভর, খুব কম ভর বোঝাতে এটা বোঝায়। এটা ইউ বেগ নিয়ে এলো, আর একটা বড় বস্তু রয়েছে যেটার ভর অ্যাকচুয়ালি এম। এটার সাথে তুলনায় এই বস্তুটা ভর নগণ্য, ওর জন্য এটাকে ডিএম বলছি, মানে খুব ছোট। ডিএম মানে ওটা খুব ছোট। এবার মানে এটার তুলনায়, কারো তুলনায় হবে সেটা অবশ্যই। এবার এই বস্তুটা হয়তো ভি ভেলোসিটিতে যাচ্ছে, ঠিক আছে। এবার কি হবে যে এইবার ধাক্কা খাওয়ার পর কি হয়েছিল, এর আগে আমি করেছিলাম কি যে দুজনে ছিটকে আলাদা আলাদা হয়ে গেছিলো, শক্ত বল বলেছিলাম, ঠিক আছে। তো শক্ত বল না হয়ে যদি এরা চিটে যায়, মানে আমি ধরে নিলাম যে একটু এদের মধ্যে একটা মানে কোনো আঠা টাইপের আছে যে চিটে যাবে, এ ধাক্কা খাওয়ার সময় চিটে যাবে, তাহলে আমার তখন কি হবে, তখন আমি ধরে নিচ্ছি যে তখন তাহলে আমার অ্যাকচুয়ালি এর ভরটা হবে এম প্লাস ডিএম। আর এটার উপর বেসিক্যালি এফ বল কাজ করছে। ধরে নিই এটা এই বড় বস্তুটার উপর প্রথম থেকে এফ বল কাজ করছে। এফ বল তো তখনও কাজ করবে, হ্যাঁ, কিন্তু এটার বেগটা কি হবে, সামান্য চেঞ্জ হয়ে যাবে, যেহেতু একটা জিনিস আরও জুড়ে গেছে, তখন আমি ধরে নিচ্ছি বেগটা চেঞ্জ হয়ে বি প্লাস ডিভি হয়ে গেল। একটা ছোট বেগের পরিবর্তন, এই ডিভি মানেও ছোট বেগের পরিবর্তন এই ভি এর তুলনায়, ঠিক আছে। এইবার আমি তাহলে এই দ্বিতীয় কেসে বলবো যে আমার ভরবেগটা পরিবর্তিত, আগে ধরে নিচ্ছি পি ছিল, এই টাইমে পি ছিল, ঠিক আছে, মানে আমার টোটাল ভরবেগ ছিল হচ্ছে পি, এই দুজনের টোটাল ভরবেগ হচ্ছিল পি। আর তাহলে সেই পিটা কত হবে, পিটা আমি যদি লিখি, পি প্রথমে যদি ভরবেগ থাকে তাহলে সেটা হচ্ছে ইউ ডিএম, এটার ভর ইন্টু বেগ প্লাস ভি এম, ঠিক আছে। এটা হলো আমার প্রাথমিক যদি আমি ভরবেগটা বলি। আর এরপর আমি ধরে নিচ্ছি পরিবর্তিত হয়ে ভরবেগটা পি প্লাস ডিপি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার ভরবেগে পরিবর্তন হয়েছে, যেহেতু বল কাজ করছে একটা পরিবর্তন হবে, তাহলে বল কাজ করার ফলে পি প্লাস ডিপি হয়েছে। এবার পি প্লাস ডিপিটা কত, পি প্লাস ডিপিটা আমি জানি হচ্ছে এম প্লাস ডিএম ইন্টু ভি প্লাস ডিভি। তাহলে আমি পি প্লাস ডিপিটা লিখবো হচ্ছে এম প্লাস ডিএম ইন্টু ভি প্লাস ডিভি। এবার আমি এগুলোকে গুণ করব, গুণ করে এমভি হয়ে গেল প্লাস এমভি এম ডিভি ভি ডিএম, আর ডিএম ইন্টু ডিভি আরেকটা টার্ম আসবে, ডিএম ডিভি। এবার যেহেতু ডিএম আর ডিভি দুজনেই খুব ক্ষুদ্র, তাই এটাকে আমি বাদ দিয়ে দেবো, যেহেতু ডিএম আর ডিভি দুজনেই খুব ক্ষুদ্র। এবার ক্ষুদ্র মানে আমি যদি 0.1 আর সরি এক সেকেন্ড, আমি অন্য কালার দিয়ে করি, নাহলে বুঝতে অসুবিধা হবে। যদি 0.1 হয় এটা, আর এটা 0.1 হয়, তাহলে আমার দুটোকে গুণ করলে 0.01 হয়ে যাবে, না আরও ক্ষুদ্র হয়ে যাবে, ওই জন্য এটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার তাহলে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি পেলাম হচ্ছে পি প্লাস ডিপি ইকুয়ালস টু এই জিনিসটা, ঠিক আছে। এবার আমি পি এর ভ্যালুটা এখান থেকে ইউডিএম প্লাস ভিএমটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে।
তাহলে আমি পিটা বসিয়ে দিচ্ছি হচ্ছে ইউ ডিএম প্লাস ভিএম বা এমভি বলছি প্লাস ডিপি ইকুয়ালস টু এমভি প্লাস এমডিভি প্লাস ভিডিএম। ঠিক আছে, এই লাইনটা এদিকে লিখলাম আর এইখানটায় আমি পি এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এমবি এমবি ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এমবি এমবি ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমি ডিপি ইকুয়ালস টু পেয়ে গেলাম হচ্ছে এমডিভি। ঠিক আছে, পি এর ভ্যালুটা হ্যাঁ ডিপি ইকুয়ালস টু পেলাম হচ্ছে আচ্ছা এক সেকেন্ড, এমডিভি আর এদিকে ইউডিএম রয়েছে, তাহলে আমি ওটা পেয়ে যাব হচ্ছে মাইনাস, এইদিকে চলে এলে মাইনাস হবে ইউ, আর এটা ভিটা আছে আমি মানে মাইনাস মাইনাসে প্লাস করে নিচ্ছি, ওর জন্য ভি ডিএম, ডিএমটা কমন নিয়ে নিলাম এটাকে। ঠিক আছে, পিডিপি এই সরি ডিপি ইকুয়ালস টু এমডিভি মাইনাস এটা পেয়ে গেলাম। এইবার ইউ মাইনাস ভি হচ্ছে বেসিক্যালি আমার, আমি এটাকে বলবো হচ্ছে এই টোটাল জিনিসটাকে বলবো আমি হচ্ছে ইউ আরইএল। আরইএল মানে হচ্ছে রিলেটিভ। রিলেটিভ মানে কি, যে ইউ মাইনাস ভি মানে কি, এই বস্তুটার বেগ যদি ধরে নিই 20 মিটার পার সেকেন্ড, এটা যদি 10 মিটার 15 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ইউ মাইনাস ভি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তার মানে এই বস্তুটা ভাববে ও 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ওর দিকে আসছে, তার মানে এটা হচ্ছে আপেক্ষিক বেগ। মানে এই বস্তুটাকে কত বেগে আসতে দেখছে, এ নিজে 15-তে যাচ্ছে এদিকে আর এ 20-তে যাচ্ছে, তার মানে এ ভাববে 5-এ আসছে ওর দিকে গিয়ে, কারণ ও 15-তে যাচ্ছে। তো এবার তার মানে এ যদি 15-তে থাকতো, এও যদি 15-তে থাকতো, এও 15-তে থাকতো, এ তাহলে 0 দেখতো, মানে দেখতো যে ও মুভ করছে না, এও 15-তে সরছে, এও 15-তে সরছে, ও ভাবতো স্থির রয়েছে। যেরকম মানে ট্রেনের ভেতর আমরা সবাইকে একে অপরকে স্থির দেখি, কারণ ট্রেনে আমরা সবাই সেম ভেলোসিটিতে যাই। সেমভাবে এটাকে আমি ইউ রিলেটিভ বলবো, মানে ওই ওদের মধ্যে আপেক্ষিক বেগটা। তাহলে আমি বেসিক্যালি পেয়ে গেলাম হচ্ছে ডিপি সমান এম ডিভি মাইনাস ইউ রিলেটিভ ডিএম। ঠিক আছে, এবার আমি দুটো দিককে ডিটি দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে খুব ক্ষুদ্র সময়ে যদি হয় ক্ষুদ্র সময় দিয়ে ভাগ করছি। এবার আমরা জানি যে এই ডিপিআর বাই ডিটি এটা খুব ক্ষুদ্র ভরবেগের পরিবর্তন বোঝাচ্ছে আর খুব ক্ষুদ্র সময়। তাহলে এইটাই বেসিক্যালি আমার যে বাইরে থেকে প্রযুক্ত বল সেটাকে ইঙ্গিত করছে, মানে আমার ভরবেগের পরিবর্তন বাই সময়, মানে ভরবেগের পরিবর্তন যে সময় হচ্ছে সেইটা আমি জানি। তো যে আচ্ছা, এটা ক্যালকুলাস জানা থাকলে বুঝতে সুবিধা হবে। এই যে ডিপি বাই ডিটি এটা বেসিক্যালি আমার ভরবেগের পরিবর্তন সময়ের সাথে সাথে সেটা বোঝাচ্ছে। এটাই বেসিক্যালি আমার বাইরে থেকে যে বলটা প্রযুক্ত হচ্ছে এফ, মানে আমি ভরবেগের পরিবর্তন সূত্র থেকে যেটা জানি। এবার এটা ইকুয়ালস টু আমি তার মানে পেয়ে গেলাম হচ্ছে এম ডিভিডিটি। এই এম ডিভিডিটিটা অ্যাকচুয়ালি আমার এর আগে এম এ যেটা ছিল, ডিভিডিটি মানে হচ্ছে বেগের পরিবর্তন সময়ের সাথে, তার মানে ত্বরণ, এটা বেসিক্যালি এটা এ। এই পার্টটা আগে ছিল আমার দ্বিতীয় সূত্রে, নিউটনের দ্বিতীয় সূত্রে এই পার্টটুকু ছিল। ঠিক আছে, কিন্তু এক্সট্রা এলো হচ্ছে ইউ রিলেটিভ ডিএম ডিটি, এটা আমার নতুন অ্যাড হলো, যেটা আগে আমার ছিল না। ঠিক আছে, এবার বাইরে থেকে যে বলটা আমি যদি 0 প্রযুক্ত করি, মানে বাইরে থেকে কোনো বল দিইনি, যদি এফটা বাইরে থেকে 0 হয়, তাহলে বেসিক্যালি আমার কি হবে, তখন আমার এটা ইকুয়ালস টু 0, মানে আমার হবে হচ্ছে এম ডিভিডিটি মাইনাস ইউ রিলেটিভ ডিএম ডিটি। ঠিক তো, অতএব আমার তখন পেয়ে যাব হচ্ছে ইউ রিলেটিভ ডিএম ডিটি ইকুয়ালস টু এম ডিভিডিটি। ঠিক আছে, এফ ইকুয়ালস টু 0 হলে এই কেসটা হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস খুব লক্ষ্য করার ব্যাপার ছিল, আমি যেটা বললাম আগে আমার এই পার্টটা ছিল, যখন আমি দ্বিতীয় সূত্র লিখেছিলাম তখন এফ ইকুয়ালস টু এম এ লিখেছিলাম। এম এ মানেই হচ্ছে বেগের পরিবর্তনের
হার মানে ত্বরণ, এই ডিভিডিটিটাও ত্বরণ বোঝাচ্ছে বেসিক্যালি। এই পার্টটা নতুন এসছে, এই পার্টটায় এই যে এই অংশটা রয়েছে dm/dt, এটা আমায় তার মানে বোঝাচ্ছে যে ভরটা পরিবর্তন হলে একটা বল মানে বলটার মধ্যে সেটা পরিবর্তন আনবে, মানে এই এই বল যেটা আমি বাইরে থেকে প্রযুক্ত হচ্ছে সেটার সাথে এই ভর পরিবর্তনটার একটা লিঙ্ক রয়েছে। তার মানে এই ভরটা পরিবর্তন যে হয়েছে, আমার ডিএম যোগ হয়ে গেছিলো, সেটার ফলে আমার বলে কিছুটা চেঞ্জ আসছে। ঠিক আছে, তো মানে আমি সেটার ফলে বল উৎপন্ন হয় বা বলের ফলে ওইটা হতে পারে, মাসের পরিবর্তন হতে পারে, সেটা আমি দুটোকে বলতে পারি অল্টারনেটিভভাবে এই সূত্রটা দেখে। ভরটা পরিবর্তন হচ্ছিল পরিবর্তনের ফলে, এই ইয়ের ফলে। আচ্ছা, আর যদি ইউ রিলেটিভটা জিরো হয়, মানে আমার যদি এফ রয়েছে, যদি ইউ রিলেটিভ জিরো, মানে দুজনেই সেম ভেলোসিটিতে যাচ্ছে, এই পার্টিকেলটাও সেম ভেলোসিটিতে যাচ্ছে, এও সেম ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে এরা কখনোই গিয়ে চিটে যাবে না একে অপরের সাথে, কারণ দুজনের মধ্যে একটা গ্যাপ রয়েছে, তো সেই গ্যাপটাই থেকে যাবে সবসময়। ঠিক তো, তাহলে তো দুজনেই একই ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে দুজনের মধ্যে গ্যাপটা থেকে যাবে, তখন তাহলে আর একে অপরের সাথে কেউ চিটবেও না। তার মানে আমার ভরের যে পরিবর্তন হচ্ছিল সেই পরিবর্তনটাও হবে না, তাহলে আমার বলটা আগের মতোই আমি পেয়ে যাব এম ডিভি ভিটি। ওই ইউ রিলেটিভের পার্টটা আমার বেসিক্যালি জিরো হয়ে গেল। তার মানে আমি আগের নিউটনের সেকেন্ড ফর্মুলাটা পেয়ে গেলাম এখান থেকে। ঠিক আছে, এইবার এই ফর্মুলাটাকে কাজে লাগায় হচ্ছে বেসিক্যালি রকেট বা জেট ইঞ্জিন। রকেট বা জেট ইঞ্জিনে কি করে কাজে লাগায় সেইটা একবার দেখতে হবে। রকেটের ক্ষেত্রে এরকম রকেটটা যেরকম বইয়ে আঁকা আছে সেটা অনুযায়ী সেরকমভাবে ভেতরে এরকম জ্বালানি থাকে, যে জ্বালানিটা দহন হওয়ার ফলে গ্যাস প্রচণ্ড বেগে পিছন দিকে নির্গত হতে থাকে। ঠিক আছে, এই নির্গত হয়ে যাচ্ছে গ্যাস, মানে তার মানে তার আচ্ছা, রকেটটার উপর বাইরে থেকে কিন্তু কেউ বল প্রয়োগ করছে না, রকেটের ভেতরেই দহনটা হচ্ছে, বাইরে থেকে কেউ এসে ঠেলে দিয়ে যাচ্ছে না রকেটকে। রকেটের ভেতর দহন হয়ে সেই গ্যাসটা প্রচণ্ড পরিমাণে নির্গত হচ্ছে, তার মানে ভর পরিবর্তিত হচ্ছে, কিছু পরিমাণ গ্যাস বেরিয়ে যাচ্ছে, মানেই তো ভরটা কমে যাচ্ছে রকেটের ভেতর থেকে। তখন আমি ধরে নিচ্ছি ইউ বেগ নিয়ে রকেটের থেকে পিছন দিকে চলে যাচ্ছে ভর, এই গ্যাসটা। আর এই যে গ্যাসটা ইউ বেগ নিয়ে পিছন দিকে বেরিয়ে যাচ্ছে, সেটার জন্য রকেটটা সামনের দিকে ধাক্কা খেয়ে এগিয়ে যাবে, তাহলে ওইটার ক্ষেত্রে আমার এক্সটার্নাল ফোর্স জিরো। ঠিক আছে, তাহলে আমার কোন ফর্মুলাটা বসাবো, এইটা। ইউ রিলেটিভ মানে হচ্ছে আমার যে পদার্থটা কমছে dm/dt, অর্থাৎ যে আমার যে রেটে পদার্থটা কমছে, মানে আমার গ্যাসটা যেটা বেরিয়ে যাচ্ছে সেটার ভেলোসিটি কত, গ্যাসটা বেরিয়ে যাওয়ার ভেলোসিটি হচ্ছে ইউ। কিন্তু শুধু ইউ নয়, রকেট যেদিকে যাচ্ছে মানে যেদিকে ডিভি তার উল্টো দিকে ইউ, তার জন্য আমি মাইনাস ইউ বসাবো। ঠিক আছে, তাহলে আমি মাইনাস ইউ বসাবো, তাহলে আমি ওটাকে লিখবো মাইনাস ইউ dm/dt ইকুয়ালস টু এম ডিভি ডিটি। ঠিক আছে, একদম সিম্পল এটার মতো লিখে দিলাম। তাহলে ডিভিডিটি আমি বেসিক্যালি ত্বরণ বললাম, যেটা ডিভিডিটি ত্বরণ, তাহলে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে রকেটটার ত্বরণ, মানে রকেটটা কত স্পিড মানে কি রেটে গতিবেগ বাড়তে থাকবে সেটা পেয়ে যাব হচ্ছে মাইনাস অফ ইউ বাই এম ডিএম ডিটি। মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে গ্যাসটা কী বেগে বেরোচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে রকেটটা কত স্পিডে যাবে। ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করছে, আর এই ডিএমডিটির চেঞ্জটার উপরও ডিপেন্ড করছে যে আমার কতটা রেটে ভরটা কমছে, মানে কতটা রেটে গ্যাস বেরিয়ে যাচ্ছে, সেই রেটটার উপরও ডিপেন্ড করছে। অর্থাৎ রকেট এই ত্বরণ নিয়ে এই উল্টো দিকে, হ্যাঁ মানে যেদিকে ইউ বেগটা রয়েছে, মানে গ্যাসের বেগটা যেদিকে তার উল্টো দিকে, ওই জন্যই মাইনাস সাইনটা এসছে ত্বরণে, মানে ত্বরণ যেহেতু মাইনাস, তা সেই দিকেই আবার বেগ হবে, তার জন্য বেগটাও মাইনাস, মানে এদিকে হবে, বেগটা বাড়বে, তাহলে রকেটটা এই অ্যাক্সেলারেশন নিয়ে এগিয়ে যাবে। ঠিক আছে, এই অবধি ছিল।